আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এইচএসসি ২৬-এর শিক্ষার্থীরা, সকলকে আজকে আপনাদের গুণগত রসায়নের চতুর্থ লেকচারে স্বাগতম। দেখতে দেখতে আমাদের অলরেডি ৩টা লেকচার শেষ হয়ে গেছে এবং আশা করব আপনারা প্রত্যেকে লেকচারগুলো খুব সুন্দর মতো প্র্যাকটিস করতেছেন, বাসায় সুন্দর মতো জিনিসগুলো নিয়ে স্টাডি করতেছেন, আলোচনা করতেছেন বন্ধুদের সাথে এবং নিজে খুব ভালো মতো বোঝার চেষ্টা করতেছেন। তো ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের গুণগত রসায়নের চতুর্থ লেকচার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিককে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের টপিকটার নাম হলো কোয়ান্টাম সংখ্যা। আজকে আমাদের টপিকটার নাম হলো স্যার কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল আপনাদের কোয়ান্টাম সংখ্যা থেকে বোর্ড পরীক্ষায় বারবার কলেজের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তার মানে বুঝতেই পারতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। তো আজকে আমরা আমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে লেকচারটা শুরু করি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হলো স্যার কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার, তাই না? আজকে আমাদের টপিকটা হলো কোয়ান্টাম সংখ্যা। এই টপিকটা কিন্তু স্যার খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কলেজের পরীক্ষা বলেন, বোর্ড পরীক্ষা বলেন, ভর্তি পরীক্ষা বলেন, বিভিন্ন সময় আপনি কিন্তু এই টপিকটা থেকে সৃজনশীল এমসিকিউ প্রশ্ন ফেস করবেন। এই টপিকটা নিয়ে কোনো রকম ফাঁকিবাজির স্যার সুযোগ একেবারেই নাই। আমি এখানে একটা 3 স্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কলেজের। তো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি স্যার? মনে রাখবেন, কোয়ান্টাম সংখ্যা হলো স্যার ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হলো কি স্যার? কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। আমাদের প্রত্যেকের যেমন একটা আইডেন্টিটি আছে, প্রত্যেকে মানুষের যেমন একটা আইডেন্টিটি থাকে, একটা আইডি কার্ড থাকে, এই কোয়ান্টাম সংখ্যা হইল স্যার ইলেকট্রনের আইডি কার্ড। কোয়ান্টাম সংখ্যা কি স্যার? কোয়ান্টাম সংখ্যা স্যার ইলেকট্রনের আইডি কার্ড। যেমন আমাদের প্রত্যেকের এনআইডি কার্ড থাকে, ন্যাশনাল আইডি কার্ডে আমাদের নাম, পিতার নাম, ডেট অফ বার্থ এবং কিছু ডিজিট থাকে, যার মাধ্যমে আপনার 14 গোষ্ঠী পর্যন্ত বের করা সম্ভব। অথবা আপনারা যারা কলেজে পড়তেছেন বা স্কুলে পড়েন, আপনাদের কি একটা স্কুল আইডি কার্ড আছে না, বা কলেজ আইডি কার্ড আছে না? আছে। ওইখানে কি থাকে স্যার? ওইখানে আপনার নাম থাকে, আপনার রোল থাকে, আপনার সেকশন থাকে, আপনার ব্লাড গ্রুপ থাকে, আপনার সেশন থাকে, তাই না? জি। তো আপনাদের কলেজ আইডি কার্ডের ওই মোতাবেক আমি আপনার নাম বা কলেজ আইডি কার্ড মোতাবেক গেলে কিন্তু আমি আপনার এ টু জেড সব বের করতে পারবো। আপনি কতদিন ক্লাস করছেন, পরীক্ষায় আপনার রেজাল্ট কি, আপনার সব ডিটেলস বের করা সম্ভব। তো আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটা আইডি কার্ড থাকে, একটা আইডেন্টিটি থাকে, কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের সে আইডেন্টিটি বা আইডি কার্ড। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা শুনে এত ভয় পাওয়ার কিছু নাই, এত আহামরি কিছু না। এক কথায় কোয়ান্টাম সংখ্যা হলো স্যার ইলেকট্রনের আইডি কার্ড। আমাদের প্রত্যেকটা মানুষের যেমন একটা আইডি কার্ড থাকে, ইলেকট্রনের আইডি কার্ড কি? কোয়ান্টাম সংখ্যা। এখন তোমার কি হইতে পারে আইডি কার্ড? তোমার কলেজের আইডি কার্ড হইতে পারে, তোমার নাম থাকবে। তোমার কলেজ আইডি কার্ডে কি থাকবে স্যার? তোমার নাম থাকে, তোমার রোল থাকে, তোমার সেকশন থাকে, তোমার ব্লাড গ্রুপ থাকে, সেশন থাকে, এই তো। তো তোমাদের কলেজ আইডি কার্ডে যেমন কিছু ইনফরমেশন লাগে, তোমার কলেজ আইডি কার্ড মানে নাম, রোল, সেকশন, ব্লাড গ্রুপ, সেশন, এগুলা থাকবে। সেম ভাবে ইলেকট্রনের পরিচয় সূচক বা আইডি কার্ডে কি থাকবে? এখন ইলেকট্রন তো তোমার আমার মতো কলেজে যায় লেখাপড়া করে না বা ঘর সংসার করে না। তো ইলেকট্রনের আইডি কার্ড কি হবে স্যার? ইলেকট্রনের আইডি কার্ড হবে, মনে রাখবেন, ইলেকট্রনের আইডি কার্ড হবে প্রধান শক্তি স্তর। ইলেকট্রনের আইডি কার্ডের 1 নাম্বার পরিচয় হলো তার কি? প্রধান শক্তি স্তর। 2 নাম্বার আইডি কার্ডের তার পরিচয় হলো উপশক্তি স্তর। 3 নাম্বার হলো স্যার ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাস। এবং 4 নাম্বারটা হলো স্যার ঘূর্ণন দিক।
তাহলে আমাদের আইডি কার্ডে যেমন নাম, রোল, সেকশন, ব্লাড গ্রুপ, সেশন ছিল, ইলেকট্রনের আইডি কার্ডে কি কি থাকবে? ইলেকট্রনের আইডি কার্ডে থাকবে সে কোন প্রধান শক্তি স্তরে আছে। একটা ইলেকট্রন সে কোন প্রধান শক্তি স্তরে আছে, 1 নাম্বার স্তরে না 2 নাম্বার স্তরে না 3 নাম্বার স্তরে, সে কোন প্রধান শক্তি স্তরে আছে। 2 নাম্বার পরিচয়, সে কোন উপশক্তি স্তরে আছে। ধরেন একটা ইলেকট্রন আমি ধরলাম 2 নাম্বার শক্তি স্তরে আছে। কত নম্বর শক্তি স্তরে স্যার? 2 নাম্বার শক্তি স্তরে। এখন একটা ইলেকট্রন তো 2 নাম্বার শক্তি স্তর পুরোটা নিয়ে এভাবে থাকবে না, সে তো একটা নির্দিষ্ট অরবিটালে থাকবে, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। তো সেই কথাটাই ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে ধরলাম সেইখানে আছে। 3 নাম্বার পরিচয়, ত্রিমাত্রিক দিকবিন্যাস। একটা ইলেকট্রন যে থাকবে ধরলাম সে এখানে একটা অরবিটালে আছে, কিন্তু সে অরবিটালে কোন অক্ষ বরাবর আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে। সে কি এক্স অক্ষ বরাবর আছে, নাকি ওয়াই অক্ষ বরাবর আছে, নাকি জেড অক্ষ বরাবর আছে, নাকি দুইটার মাঝামাঝি আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে। 4 নাম্বার পরিচয় কি স্যার? ঘূর্ণন দিক। একটা ইলেকট্রন যে ঘুরতেছে তার ঘূর্ণন দিক কয়টা হইতে পারে স্যার? ঘোরার দিক কয়টা হইতে পারে? 2টা। হয় সে ক্লকওয়াইজ ঘুরতেছে অথবা সে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এই যে 4টা তথ্য যেই সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যাকে যদি আমরা একটু সামারি করি, কি দাঁড়াইতেছে? কোয়ান্টাম সংখ্যা হইল ইলেকট্রনের আইডি কার্ড। কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনের পরিচয় সূচক সংখ্যা। তো ইলেকট্রনের পরিচয় কি কি হইতে পারে? ইলেকট্রনের পরিচয় হইতে পারে সে কোন প্রধান শক্তি স্তরে আছে, 1 না 2 না 3 না 4, সেটা। 2 নম্বর কথা হলো ধরলাম সে 2 নম্বরে আছে বা 3 নম্বরে থাকতে পারে, যেই শক্তি স্তরে থাকুক না কেন সে তো পুরো অরবিট নিয়ে থাকে না, তার একটা নির্দিষ্ট অরবিটালে থাকা লাগবে। সে কোন উপশক্তি স্তরে আছে। 3 নম্বর পরিচয়টা কি? 3 নম্বর পরিচয়টা হলো স্যার ত্রিমাত্রিক দিকবিন্যাস। একটা ইলেকট্রন যে অরবিটালে থাকবে সে কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে। সে কি এক্স অক্ষ বরাবর আছে, না ওয়াই অক্ষ বরাবর আছে, না জেড অক্ষ বরাবর আছে, না কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে, সেইটা হলো স্যার তৃতীয় পরিচয়। চতুর্থ পরিচয় কি স্যার? চতুর্থ পরিচয় হলো স্যার ঘূর্ণন দিক। চতুর্থ পরিচয় কি? ঘূর্ণন দিক। একটা ইলেকট্রন যে ঘুরতেছে, সে যে একটা ইলেকট্রন যে এই অরবিটালে ঘুরবে, সে এক্স অক্ষ বা যেখানে ঘুরুক না কেন, এ ঘুরতেছে সে কেমনে ঘুরতেছে? সে কি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, নাকি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে? এই 4টা তথ্য যেই সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা যদি আমি তোমাকে লিখতে বলি, তুমি কি লিখবা? যেই সংখ্যার মাধ্যমে কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে এবং কোন দিকে ঘুরছে, যার মাধ্যমে পাওয়া যায়, যেই সংখ্যার মাধ্যমে এই 4টা তথ্য পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে লাস্ট আমি আরেকবার বলি, কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের আইডি কার্ড। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা কি হবে? যেই সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, তার কোন উপশক্তি স্তরে আছে, কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে ঘুরছে এবং কোন দিকে ঘুরছে ইত্যাদি জানা যায়, তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কি মনে হয় কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা স্যার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটু দেখি। কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার স্যার। কি কি? 1 নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা। 1 নাম্বারটা কি স্যার? 1 নাম্বারটা হইল প্রধান কোয়ান্টাম সংখ্যা, ইংলিশে যেটাকে বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হয় অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। 3 নাম্বার বলা যায়
ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বলা হয় ম্যাগনেটিক, শর্টে লিখি কিউ ফর কোয়ান্টাম, এন ফর নাম্বার। 4 নাম্বারটা হইল স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ইংলিশে কি বলবো স্যার, স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা স্যার কয় প্রকার? কোয়ান্টাম সংখ্যা স্যার 4 প্রকার। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই হলো আমার 4টা কি স্যার? এই হলো আমার 4টা কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে যে কিভাবে খেলতে হবে স্যার, আপনাদের সৃজনশীল, এমসিকিউ, ভর্তি পরীক্ষা প্রশ্নটা খুলেন বহুবার এমসিকিউতে আসছে। তার মানে এই টপিকটা আপনার একদম সুন্দর মতো একদম ভাজা ভাজা করে পড়তে হবে, ঠিক আছে, বুঝে পড়তে হবে। তো এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব। এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা একটু ডিটেলস এখন আলোচনা করব। প্রথমে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 নাম্বারটা কি স্যার? 1 নাম্বার আমরা কথা বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে। প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে স্যার বিজ্ঞানী বোর। কে আবিষ্কার করছে? বোর ভদ্রলোক। আবিষ্কার কে করছে? বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যেই সংখ্যার মাধ্যমে বা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটি জানা যায়, তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। আবার বলি, যেই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটি জানা যায়, তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা শুধুমাত্র আমাকে ইলেকট্রনের প্রধান শক্তি স্তর নির্দেশ করবে। একটা ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে সেটা নির্দেশ করবে কে স্যার? প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তারপরে আমরা তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্যগুলো একটু লিখি। এটা অনুধাবনে আসে, প্রশ্নে চলে আসে, দেখবেন। সহকারী কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো, প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য লিখো। তাৎপর্য বা বৈশিষ্ট্য একই কথা, আপনারা সুন্দর মতো তখন বৈশিষ্ট্যগুলো লিখবেন। তো বৈশিষ্ট্য আমি 1 নাম্বার বলতে পারি কি স্যার? 1 নাম্বার বৈশিষ্ট্য আমি বলতে পারি, এরা কি নির্দেশ করে? এরা প্রধান শক্তি স্তর নির্দেশ করে। এরা কি নির্দেশ করে স্যার? এরা প্রধান শক্তি স্তর নির্দেশ করে। 2 নাম্বার বৈশিষ্ট্য কি স্যার? 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা বলবো, এরা কক্ষপথের আকার নির্দেশ করে। এরা কি নির্দেশ করে স্যার? কক্ষপথের আকার নির্দেশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করতেছে? প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তর যত বাড়বে পরমাণুর আকার তত বড় হবে, প্রধান শক্তি স্তর যত কমবে পরমাণু আকার তত ছোট হবে। কারণ হাইড্রোজেনের আকার ছোট হবে, কারণ হাইড্রোজেনের প্রধান শক্তি স্তর একটা। সোডিয়ামের আকার বড় হবে, কারণ কি সোডিয়ামে কয়টা আছে? 3টা। তাহলে শক্তি স্তর যত বাড়বে পরমাণুর আকার তত বাড়বে, শক্তি স্তর যত কমবে পরমাণুর আকার তত কমবে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাকে কি নির্দেশ করতেছে? কক্ষপথের আকারও নির্দেশ করতেছে। 3 নাম্বার, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এদের কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান, এগুলো বোর মডেলে পড়ছেন, এন এর মান 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে, তাই না? তাই না? এন এর মান 1 মানে প্রথম শক্তি স্তর, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, 3 মানে তৃতীয় শক্তি স্তর। এইভাবে আপনাকে প্রশ্নে বললো একটা ইলেকট্রন পঞ্চম শক্তি স্তরে আছে, তার মানে আপনি বুঝে ফেলবেন এন এর মান কত? 5। তারপর আমরা জানি প্রথম 4টা শক্তি স্তরকে কি বলে? প্রথম 4টা শক্তি স্তরকে কে শেল, এল শেল, এম শেল এবং কি দিয়ে প্রকাশ করে? এন শেল দিয়ে প্রকাশ করে। প্রথম 4টা শক্তি স্তরকে কে, এল, এম এবং কি দিয়ে প্রকাশ করা হয় স্যার? এন দ্বারা।
5 নাম্বার বৈশিষ্ট্য কি স্যার? প্রতিটি অরবিটে, শক্তি স্তরের ইংলিশ কি? অরবিট। প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক কি থাকে স্যার? সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তার মানে সূত্র অনুযায়ী প্রতিটি অরবিটে প্রত্যেকটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2n স্কয়ার সংখ্যক। কয়টা ইলেকট্রন থাকবে? 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে। তার মানে n এর মান যদি 1 হয়, তার মানে 2 × 1 স্কয়ার, তার মানে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। n এর মান যদি 2 হয়, তাহলে 2 × 2 স্কয়ার, তাহলে কয়টা থাকবে? দ্বিতীয় শক্তি স্তরে 8টা। n এর মান 3 হইলে 2 × 3 স্কয়ার, কয়টা হবে? 2 × 3 স্কয়ার 18টা। তারপরে 4 হইলে 2 × 4 স্কয়ার, কয়টা হবে? 4 কত? 16 দুগুণা 32। n এর মান 5 হইলে কয়টা হবে? 2 × 5 স্কয়ার, কত? 50। মনে রাখবেন, সূত্র অনুযায়ী n এর মান যদি 5 হয়, তাহলে 50টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু থাকে কয়টা স্যার? থাকে 32টা। হ্যাঁ, একটু ট্রিকি কোশ্চেন। সূত্র অনুযায়ী প্রথম শক্তি স্তরে 2টা, 8টা, 18টা, 32টা, দেন পঞ্চম শক্তি স্তরে 50টা থাকার কথা। যদি বলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, তখন অ্যান্সার হবে 50টা। আর যদি বলে কয়টা ইলেকট্রন থাকে, তখন হবে 32টা। আমাদের 4-এর পর যদিও 50টা এভাবে করে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছে, সেখানে আমাদের n এর মান 5 হলেও এখানে 32টা করে থাকে। ঠিক আছে? পরবর্তী সেলগুলোতে 5, 6, 7 এগুলাতে কয়টা করে থাকে স্যার? 32টা করে থাকে। কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এবার আসি পরেরটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার আসি আমরা 2 নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে সেটি জানা যায়, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলবে স্যার? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তর আছে সেটি নির্দেশ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করছিল প্রধান শক্তি স্তর, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করবে কি? উপশক্তি স্তর, অর্থাৎ অরবিটাল নির্দেশ করবে। তাইলে এদের যদি আমি একটু বৈশিষ্ট্যটা লিখি, স্যার, কি দাঁড়াবে বৈশিষ্ট্য লিখলে? এদের যদি আমি বৈশিষ্ট্যটা লিখি, কি দাঁড়াবে? বৈশিষ্ট্য লিখলে 1 নাম্বার দাঁড়াবে, এরা কি নির্দেশ করে? উপশক্তি স্তর নির্দেশ করে। কি নির্দেশ করে স্যার? উপশক্তি স্তর নির্দেশ করে। 2 নাম্বার কি দাঁড়াবে স্যার? উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। 2 নাম্বার কি দাঁড়াবে স্যার? উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। যেমন আমরা জানি উপশক্তি স্তর বা অরবিটাল গুলা কারা? আমরা ছোটবেলা থেকে পড়ছি এস, পি, ডি, এফ, এরা হলো আমার কি স্যার? উপশক্তি স্তর। আমরা জানি এস অরবিটাল কি স্যার? আমরা জানি এস অরবিটাল হলো স্যার গোলাকার। এস অরবিটাল কি স্যার? গোলাকার। পি অরবিটাল কেমন জানেন? পি অরবিটাল হলো স্যার ডাম্বেল আকার। পি অরবিটাল কেমন? পি অরবিটাল হলো স্যার ডাম্বেল আকার। ডি অরবিটাল কেমন? ডি অরবিটাল হলো স্যার ডাবল ডাম্বেল আকার। ডি অরবিটাল কেমন? ডি অরবিটাল হলো ডাবল ডাম্বেল আকার। আর এফ অরবিটাল কেমন আপাতত জানবেন? এফ অরবিটাল হলো জটিল আকার, জটিল। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই, কই গেল? আমি আপনাদের যদি একটু দেখাইতে চাই, একটু যদি আইডিয়া দিতে চাই, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, বুঝে যাবেন।
এই যে এটা হলো আমার অক্ষ, হ্যাঁ, এটা কি আমার স্যার, এটা হলো আমার অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তোমরা 9-10-এ যে পড়ালেখা করছো সব 2 ডাইমেনশনাল পড়ছো, এক্স অক্ষ আর কি ওয়াই অক্ষ। 9-10-এ কি কি নিয়ে পড়ছো, 9-10-এ এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষ। আর কলেজে এখন তুমি কয়টা অক্ষ পড়তেছো, 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাই না? কলেজে কয়টা অক্ষ নিয়ে পড়তেছো, 3টা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। হ্যাঁ, তোমরা কলেজে কিন্তু অলরেডি ফিজিক্সে কেমিস্ট্রিতে কয়টা অক্ষ নিয়ে পড়ালেখা করতেছো, 3 ডাইমেনশনাল পড়তেছো। তাইলে তোমার যে 3টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, একটু খেয়াল করেন, এখানে আমি যদি 1s এ চাপ দিই, দেখেন দেখেন প্রথমে এটা অক্ষ, হ্যাঁ, প্রথমে এটা কি অক্ষ, আমি যখনই 1s এ চাপ দিছি এখানে কিন্তু তার এরিয়াটা দেখাইছে। হ্যাঁ, 1s কেমন দেখেন, গোলাকার। এস অরবিটাল কেমন স্যার, গোলাকার, দেখছেন এই যে এস অরবিটাল কেমন, গোলাকার। আমি যখন 2s এ চাপ দিছি শক্তিস্তরটা বেড়ে গেছে, দেখেন 1s এর থেকে 2s কিন্তু বড় হয়ে গেছে। 2s কি, গোলাকার, 2sটা কি স্যার, গোলাকার। আমি যখন 2px এ চাপ দিছি, দেখেন দেখেন দেখেন, এই দেখেন এই যে এক্স অক্ষ, দেখছেন এই দেখেন এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এটা কেমন ডাম্বেল আকার না, দেখছেন দেখছেন এটা কেমন, এটা কেমন স্যার, দেখেন দেখেন এই যে ডাম্বেল আকার। দেখেন 2px এ যখন চাপ দিছি, পি অরবিটাল কেমন স্যার, দেখেন ডাম্বেল আকার। তাহলে এস অরবিটাল গোলাকার, 2s, 2px দেখেন ডাম্বেল আকার। 2py তে চাপ দিই, দেখেন ডাম্বেল আকার। এবার কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। 2pz এ চাপ দিই, দেখেন আরেকটা আসছে, এই দেখেন এই যে, এই দেখেন এই যে, এই দেখেন দেখছেন। সেম ভাবে তোমার 3s এ যাই, দেখেন আর একটা শেল বাড়ছে। 3p তে 3px দেই, দেখেন এই যে এক্স অক্ষ বরাবর ডাবল ডাম্বেল, সরি ডাম্বেল আকার, দেখছেন। পি অরবিটাল মানেই ডাম্বেল আকার, এস অরবিটাল মানেই গোলাকার, আর ডি অরবিটাল যখন আসবে তখন দেখবেন ডাবল ডাম্বেল আকার। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এবার আসেন 3 নাম্বার কথা। তাইলে এরা আমার কি নির্দেশ করতেছে, উপশক্তি স্তরের আকৃতি। এস অরবিটাল হইলে গোলাকার, পি হইলে ডাম্বেল আকার, ডি হইলে ডাবল ডাম্বেল আকার, এফ হইলে জটিল আকার। আমি আপনাদেরকে অরবিটালের আকৃতি নিয়ে একটা ছোট্ট ক্লাস দিব, আপনারা ইউটিউবটা একটু চেক করেন, আপনারা দেখবেন অরবিটালের আকৃতি নিয়ে একটা ছোট্ট ক্লাস দেওয়া আছে। ওইখানে শুধু অরবিট এবং অরবিটালের পার্থক্য এবং অরবিটাল নিয়ে কথা বলছি, যে কোন অরবিটাল দেখতে কেমন সেটা নিয়ে কথা বলা আছে। এবার আসেন 3 নাম্বার কথা। এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়, এদেরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়, এদেরকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করে, ছোট হাতের এল দ্বারা। আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করছিলাম, স্মল এন দ্বারা। এবার আসেন এল এর মান, 4 নম্বর পয়েন্ট কি, এল এর মান এন এর উপর নির্ভরশীল। দেখতে পাচ্ছেন, এল এর মান এন এর উপর নির্ভরশীল। এল এর মান কার উপর নির্ভরশীল, এন এর উপর। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এবার আসি এল এর মান কত হবে। মনে রাখবেন এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বারবার লাগবে। তাহলে এল এর মান কি স্যার, এল এর মান বের করার সূত্র মনে রাখবেন 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, এল এর মান কি হবে, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এবার আমি যদি একটু দেখি মানগুলো দেখতে চাই, ধরেন এন এর মান, এন এর মান তো 0 হইতে পারে না, প্রধান শক্তিস্ততা 0 সম্ভব না, না। তাহলে এন এর সর্বনিম্ন মান কত, 1। তাহলে এল এর মান কত হবে স্যার, আমি সূত্র জানি, এল এর মান হইল 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমার এন এর মান যদি 1 হয়, এল এর মান কত হবে, সূত্রে বসাই, 1 - 1 = কত স্যার, 0। তাহলে এন এর মান যদি 1 হয় তখন এল এর মান কত হইতেছে স্যার, 0। এন এর মান যদি 2 হয় তখন আমার এল এর মান কত হবে, বসান, এখানে এন এর জায়গায় 2 বসান। তাহলে 2 - 1 কত স্যার, 2 - 1 মানে হলো 1। কিন্তু আমি বলছি 0 থেকে n-1 পর্যন্ত। হ্যাঁ, আমি বলছি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এল এর মান কি হবে স্যার, 0 থেকে 1 মানে 0 আর 1, তার মানে 0 আর 1। এন এর মান যদি 3 হয় তাহলে কি হবে, এখানে বসাই 3, তাহলে 3 - 1 কত,
2, কিন্তু আমি বলছি 0 থেকে এই পর্যন্ত, তার মানে 0 1 2, তার মানে 0 থেকে আবার 2 পর্যন্ত 0 1 2। n এর মান যদি 4 হয় তাইলে আমার l এর মান কত হবে? বসাই, 4 বসাই এখানে n এর মান, 4 - 1 কত স্যার? 3, তাহলে 0 থেকে এই পর্যন্ত, তার মানে 0 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত, তাহলে 0 1 2 3। আশা করি বুঝছি, তার মানে এটার n এর মান যা তার থেকে 1 কম হয়, তাহলে n এর মান যখন 1 l এর মান তখন 0, n এর মান যখন 2 l এর মান দেখেন 0 আর কি আসছে 1, যখন 3 0 1 2, যখন 4 0 1 2 3। আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকটু কথা আছে, আরেকটু কথা কি, ছোটবেলায় আপনারা কেমিস্ট্রি বইতে একটা ছক পড়ছিলেন, মনে পড়ে কিনা একটু দেখেন তো? ওই ছকে এল এর মান এবং অরবিটাল এবং কোথা থেকে নামকরণটা করা হয়েছে, উৎপত্তি, সেটা বলা ছিল। দেখেন তো, এল এর মান 0 হইলে এস অরবিটাল, এবং কোথা থেকে আসছে? শার্প, এইখান থেকে আসছে। এল এর মান 1 হইলে পি অরবিটাল, কোথা থেকে আসছে স্যার? প্রিন্সিপাল থেকে। কোথা থেকে? প্রিন্সিপাল থেকে। এল এর মান 2 হলে অরবিটাল কোনটা? ডি অরবিটাল, আসছে কোথা থেকে? ডিফিউজ থেকে। এল এর মান 3 হইলে কোন অরবিটাল? এফ অরবিটাল, আসছে কোথা থেকে স্যার? ফান্ডামেন্টাল থেকে। কোথা থেকে আসছে? ফান্ডামেন্টাল থেকে। ছোটবেলায় কিন্তু আমরা এই ছকটা পড়ছিলাম যে এল এর মান 0 মানে এস অরবিটাল, 1 মানে পি অরবিটাল, 2 মানে ডি অরবিটাল এবং 3 মানে এফ অরবিটাল। আবার উল্টা, যদি পি অরবিটাল হয় বুঝে নিব এল এর মান কত? 1, যদি ডি অরবিটাল থাকে বুঝে নিব এল এর মান কত স্যার? 2। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, আপনারা ছোটবেলায় মুখস্থ করছেন 1s 2s 2p হয়, তারপর 3s 3p 3d, এমন মুখস্থ করছেন। এরকম লিখতেন, লিখে এরকম করে আপনারা অ্যারো টেনে টেনে করে মুখস্থ করতেন, তাই না? আবার অনেকে করতেন, কি বলে, কিছু কবিতা মনে রাখতেন। কখনো মনে প্রশ্ন আসে নাই 1s, এবার 2s 2p-তে কেন গেলাম? 1s এর পর 1p কই, 1d কই, 1f কই, বা 2s 2p ঠিক আছে, 2d কই? 2d তে না যায়, 2f এ না যায়, আমি আবার 3s এ চলে গেলাম। আচ্ছা, 3s 3p 3d, 3f আবার নাই, 3f আবার নাই, চলে গেছে কোথায়? 4s এ, তাই না? 4s 4p 4d 4f। তো 1s এর পর 1p কেন হইল না? মনে প্রশ্ন আসে? আসে। আপনার মুখস্থ তো করছেন 1s এর পর কি হবে? 2s 2p, ইলেকট্রন বিন্যাস করছি। তো 1s এর পরে 1p 1d 1f এগুলা কেন হইল না? 2s এর পর 2p 2s 2p, কিন্তু 2d কই, 2f কই, এগুলা কোথায় গেছে? এটার উত্তর এই যে দেখেন, আপনার n এর মান যখন 1 তখন অরবিটাল কয়টা? একটা, কি? 0। l এর মান 0 মানে কোন অরবিটাল? s অরবিটাল, তার মানে শুধুমাত্র 1s সম্ভব। এখানে 1 আছে, এল এর মান 0 এর সাথে যদি 1 থাকতো তাহলে 1p হইতো, 2 থাকলে তখন 1d হইতো, ঠিক আছে? তো যেহেতু n এর মান 1 এর জন্য l এর মান শুধু একটাই 0, সুতরাং 1 0 মানে কোন অরবিটাল? s অরবিটাল, তার মানে 1s শুধুমাত্র সম্ভব, 1p 1d 1f সম্ভব না। n এর মান যখন 2, তখন দেখেন কি কি আসছে? l এর মান দুইটা, কি কি? 0 এবং 1। 0 মানে কি? s অরবিটাল, তার মানে 2s সম্ভব, 1 মানে কি? p অরবিটাল, তার মানে 2p সম্ভব। দেখেন 2s 2p আমরা ঠিকই লিখি, কিন্তু 2d কিন্তু আমরা লিখি না, তাহলে 2s 2p সম্ভব বা 2d সম্ভব নয়, 2d সম্ভব না। কেন নাই? কারণ এখানে n এর মান 2 এর জন্য l এর মান শুধু 0 এবং 1 আসে। সেম ভাবে 3 এর জন্য দেখেন s p d তিনটা আসে, এই কারণে 3s 3p 3d সম্ভব বা 3f সম্ভব না। 4 এর জন্য দেখেন 4টাই আছে, আমরা কিন্তু 4 এর ক্ষেত্রে 4s 4p 4d 4f 4টাই পড়ি। আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা গেল। সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে বলা হয় নাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে স্যার সমারফিল্ড, বিজ্ঞানী সমারফিল্ড। প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছিল? বোর। সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? সমারফিল্ড। গেল। এবার আসি তারপরেরটা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা পড়ব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা।
তিন নাম্বারটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী জি ম্যান। কে আবিষ্কার করছে? জি ম্যান। আচ্ছা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বা মাধ্যমে কোন একটি ইলেকট্রন কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে সেটি জানা যায় তাকেই ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলবেন স্যার? যেই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে সেটি জানা যায় তাকেই ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এবার আসেন ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার আমরা একটু বৈশিষ্ট্য দেখি। এবার আমরা একটু বৈশিষ্ট্য দেখি। এক নম্বর বৈশিষ্ট্য, এরা কি নির্দেশ করতেছে? ত্রিমাত্রিক দিক বিন্যাস। কি নির্দেশ করতেছে স্যার? এরা ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশ করে। আপনারা যারা ইউটিউবে ক্লাসগুলো দেখতেছেন, আমাদের কিন্তু ফেসবুক পেজে এই প্রত্যেকটা ক্লাসের যে আমি স্লাইডগুলো লিখতেছি এর পিডিএফটা দিয়ে দিই। আপনারা একদম হাতে র কপি চলে যাবে, আপনি চাইলেই প্রিন্ট করে নিয়ে নোট আকারে পড়তে পারবেন। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে আপনি একটু ফলো দিয়ে রাখলে ওইখানে আপনি প্রতিদিন টাইম মতো এই ক্লাসগুলো আসবে, আপনার কাছে নোটিফিকেশন আসবে। তখন নোটিফিকেশনে যে ক্লাসগুলোর কিন্তু আপনার এখানে পিডিএফ ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনি পিডিএফগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমাদের এই যে আমি যেগুলো লিখতেছি সব একদম র কপি আপনি হাতে পাবেন। তো প্রথম বৈশিষ্ট্য কি স্যার? প্রথম বৈশিষ্ট্য হলো ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার এক নম্বর বৈশিষ্ট্য ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করতেছে। সে কেমন ত্রিমাত্রিক দিকবিন্যাসে আছে সেটি নির্দেশ করতেছে। হ্যাঁ, আচ্ছা, দুই নাম্বার অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিট এবং অরবিটাল নিয়ে অনেকের মধ্যে প্যাচ লাগে, আবার অরবিটালে যে সাব অরবিটাল গুলো আছে এগুলো নিয়ে অনেকের মাঝে প্যাচ লাগে। এদের আকৃতি কেমন প্যাচ লাগে, বারবার লাগবে। আপনি কি বলে হাইব্রিডাইজেশন পড়তে যান, যে কোনো জায়গায় যান কেমিস্ট্রিতে, বিভিন্ন সময় এগুলো দরকার হয়। এই কারণে ইউটিউবে কিন্তু আমার ছোট্ট একটা ভিডিও দেওয়া আছে, আপনি আমার চ্যানেলটাই কিন্তু পেয়ে যাবেন। আপনি ওইখানে সুন্দর মতো অরবিট এবং অরবিটাল সম্পর্কে, তার আকৃতি কেমন, বেসিক পার্থক্য কি, আসলে অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা দেওয়া আছে। আপনি একটু দেখে নিলে আপনার কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, একটু দেখে নেবেন। তো এরা কি নির্দেশ করতেছে? অরবিটাল সংখ্যা নির্দেশ করতেছে। এইটা মারাত্মক একটা ইম্পর্টেন্ট কথা বলছি, মারাত্মক একটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি। হ্যাঁ, এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট কথা। আপনাদের পরীক্ষায় সৃজনশীলে 3 মার্কে এইটাই আসবে, আপনাদের সৃজনশীলে এইটাই আসবে, বলে দিলাম। হ্যাঁ, বলে দিলাম আপনাদের এটা ভিভিআই, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হলো স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের সৃজনশীলের গতে দেখবেন লেখা আছে, ছবি থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে, যে n=3 হইলে বা জেড শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো, মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, বা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটাল সংখ্যা নির্দেশ করো। এক কথায় অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলা মানেই আপনি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করবেন। আপনি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলে দিলাম পরীক্ষায় এটাই আসে। হ্যাঁ, পরীক্ষায় সৃজনশীল আপনি এটাই ফেস করবেন, আপনাকে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে। তো আপনাকে অরবিটাল সংখ্যা নির্দেশ করে কে? অরবিটাল সংখ্যা নির্দেশ করে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তার মানে আপনার পরীক্ষায় অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বললেই আপনি সুন্দর মতো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করবেন। 3 নাম্বার কথা কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল এম দ্বারা, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর উপর নির্ভরশীল। এম এর মান কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। দেখেন আমাদের এন এল এম তিনটা চলতেছে। এন ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা,
এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা শিখতেছি এম কি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই এল ভদ্রলোক ছিল এন এর উপর নির্ভরশীল, আর এম ভদ্রলোক কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। হ্যাঁ, এল এন এর উপর নির্ভরশীল আর এম এল এর উপর নির্ভরশীল, ঠিক আছে? তো এম এর মান কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল। এম এর মান কত? এম এর মান বের করার সূত্র কি? এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এম এর মান কি হবে স্যার? এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট। এম এর মান বের করার সূত্র কি? এম এর মান বের করার সূত্র হইলো এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। মনে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। পরীক্ষা কিন্তু এই সূত্রটা লাগবে। কেন? আমাকে কিন্তু অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলবে, আমার ম্যাথ করতে গেলে কিন্তু এই সূত্রটা লাগবে। তাহলে এম এর মান বের করার সূত্র কি? 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। এবং 6 নম্বর পয়েন্ট কি বলা যায়? 6 নম্বর পয়েন্ট বলা যায় এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান থাকে। তাহলে এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক কি থাকবে? মান থাকবে। একটু দেখি ধরেন এল এর মান 0। এল এর মান কত স্যার? 0। তাইলে এম এর মান কত হবে? আমার সূত্র কি? সূত্র হলো 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাইলে এল এর মান যদি 0 হয়, এখানে এল এর মান 0 বসাই, প্লাস মাইনাস কি? প্লাস মাইনাস 0 মানে কি? প্লাস মাইনাস 0 মানে 0। তার মানে আমার এম এর মান কত হবে? 0। এল এর মান যদি 1 হয় তখন আমার কি হবে? বসাই, এল এর মান তখন কি হবে? প্লাস মাইনাস 1। তো আমার সূত্র কি? 0 সহ এই পর্যন্ত। তার মানে কি হবে? 0 প্লাস মাইনাস 1। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে? আমার এল এর মান এখানে 2 বসাই, প্লাস মাইনাস 2। কিন্তু সূত্র কি? 0 সহ এই পর্যন্ত। তার মানে 0 থেকে প্লাস মাইনাস 2 পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে এম এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এল এর মান যদি 3 হয় তাইলে আমার এম এর মান কত হবে? এখানে বসাই, এল এর মান বসাই, কি হবে? 3, তার মানে প্লাস মাইনাস 3। কিন্তু কি? 0 সহ এই পর্যন্ত। তাইলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তাইলে আমার এল এর মানের থেকে কিন্তু আমি এম এর মানটা বের করে বুঝে গেছি। আমার এম এর মান বের করার সূত্র হলো 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাইলে একটু দেখেন, এল এর মান যখন 0, এম এর মান কত? 0। এল এর মান যখন 1, এম এর মান কি হবে? 0 প্লাস মাইনাস 1। এল এর মান 2 হইলে এম এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এল এর মান যখন 3, এম এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 পর্যন্ত। আশা করি এম এর মানটা বের করে আপনারা বুঝছেন। এখন খেলা তো অন্য জায়গায়। খালি মুখস্থ করলে, খালি বুঝলেই তো হবে না, জিনিসগুলোর সাথে ইন্টার কানেকশন বুঝতে হবে। যেমন একটু আগে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝাইছি, তার সাথে কিন্তু 1s2s2 এর কি সম্পর্ক বুঝাই দিছি। তাইলে আপনি কিন্তু রিলেট করতে পারছেন আসলে বিষয়টা আমি কি পড়তেছি। সেম ভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আসলে কারা, এরা কারা দেখেন একটু কারা। আমরা ছোটবেলায় পড়তাম এস অরবিটাল একটাই, ছোটবেলায় পড়তাম পি এর আবার 3টা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, তাই না? ডি এর আবার 5টা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। পড়তাম না আমরা ছোটবেলায়? আমরা পড়তাম না? পড়তাম। একটু দেখেন, আমি এইটাকে একটু ভেঙে লিখতে পারি না সুন্দর করে? -1 0 +1, যেহেতু 0 প্লাস মাইনাস 1 এটা আলাদা করে লিখলাম, +1 একবার মাইনাস 1 একবার। এটাকে একটু সুন্দর করে আমি লিখতে পারি না? -2 -1 0 +1 +2 লিখতেই পারি। এটাকে একটু সুন্দর করে আমি লিখতে পারি -3 -2 -1 0 +1 +2 +3। আমি জাস্ট একটু প্লাস মাইনাস আলাদা করে লিখলাম, সুন্দর মতো একটু সাজাইলাম। দেখেন এল এর মান 0 মানে কি? এস অরবিটাল। একটু আগে পড়ে আসছি, একটু আগে আমরা ছক থেকে পড়ে আসছি। এল এর মান জানে 0 মানে কি? এস অরবিটাল, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ। পড়ছি। তাহলে দেখেন
এল এর মান যখন 0 তার মানে নাম কি? এস অরবিটাল। এল এর মান 1 মানে কি? পি অরবিটাল, 2 মানে ডি অরবিটাল, 3 মানে এফ অরবিটাল, তাই না জি? দেখেন এস এর আর কোনো অরবিটাল নাই, একটাই। পি এর জন্য দেখেন একটা, দুইটা, তিনটা মান আসছে। আমরা ছোটবেলায় পড়তাম না পি এক্স, পি ওয়াই, পি জেড? এই হলো সেই পি ওয়াই, পি এক্স, পি জেড। হ্যাঁ, দেখেন ডি এর জন্য 5টা মান আসছে, 1 2 3 4 5। দেখছেন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ছোটবেলায় পড়তাম না ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আবার এফ এর জন্য দেখেন 7টা, 1 2 3 4 5 6 7টা। দেখছেন এরা হইলো সেই সাব অরবিটাল গুলা। হ্যাঁ, এই পি এর যে আবার 3টা উপশক্তি স্তর আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই হলো সেই 3জন। ডি এর যে আবার 5টা আছে, এলো সেই 5জন। হ্যাঁ, এফ এর কয়টা আছে? 7টা। ঠিক আছে, তো এফ এরটা আপনাদের সিলেবাসে নাই, এফ এরটা লাগবে না, কারো লাগলে আমি লিখে দিব না, কিন্তু এখন দরকার নেই। তো আমাদের এই হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পরিচয়। লাস্ট একটা কথা আমি আপনাদেরকে লিখছিলাম, এল এর যে কোনো মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান থাকে। এটা মানে কি? দেখেন 12+1, এল এর মান যখন 0, 0 বসাই, 2 × 0 + 1, 0 সাথে কিছু গুণ করা মানে কি? 0, তার মানে 1। দেখেন এল এর মান যখন 0, আমি একটা অরবিটাল পাইছি, দেখছেন একটা। এল এর মান যখন আমি 1 বসাই, 1, 2 × 1 + 1, 2 1 কে 2 আর 1 কত? 3। কয়টা মান পাইছি দেখেন তো? একটা, দুইটা, তিনটা। তাহলে কয়টা মান পাইছি? তিনটা। এল এর মান যখন 2, এই সূত্রে 2 বসান, 2 × 2 + 1, 2 দুগুণে 4 আর 1 কত? 5। দেখেন তো 1 2 3 4 5টা মান পাইছি? পাইছি। সেম ভাবে দেখবেন এখানে 7টা মান পাইছি। তাইলে এল এর যে কোনো মানের জন্য, এল এর যে কোনো মানের জন্য আমি এম এর কি মান পাইতেছি? 12+1 সংখ্যক। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন এল এর মান যখন 0, আমি একটা মান পাইতেছি, এই সূত্রে বসান। 1 বসাইলে কয়টা? 1 বসান সূত্রে 3, দেখেন 3টা পাইছি? পাইছি। 2 বসান, এল এর মান 2 বসান সূত্রে, কয়টা আসে? 5টা, দেখেন তো 5টা পাইছি না? 5টা পাইছি। তার মানে এল এর যে কোনো মানের জন্য এম ভদ্রলোকে 12+1 সংখ্যক মান থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি লাস্ট কি? স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? আবিষ্কার করছে উলেনবেক ও গোল্ডস্মিথ। আচ্ছা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোনো একটি ইলেকট্রন কোন দিকে ঘুরছে বা ইলেকট্রনের ঘূর্ণন দিক জানা যায়, তাকেই স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। আমি যদি বৈশিষ্ট্য লিখতে চাই, 1 নাম্বার কি লিখবো? 1 নাম্বার লিখবো এরা ঘূর্ণন দিক নির্দেশ করে। তাহলে 1 নাম্বার আমরা কি লিখবো? 1 নাম্বার লিখবো এরা কি? ঘূর্ণন দিক নির্দেশ করে। 2 নাম্বার, এদেরকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? স্মল এস দ্বারা প্রকাশ করা হয়। স্মল এস, ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। 3 নাম্বার বৈশিষ্ট্য, এস এর মান সর্বদা প্লাস মাইনাস হাফ। এস এর মান সর্বদা কত? প্লাস মাইনাস হাফ। হ্যাঁ, তাহলে আমার এস এর মানটা কিন্তু ফিক্সড, হয় প্লাস হাফ নাইলে মাইনাস হাফ। তাহলে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আমার ঘূর্ণন দিক নির্দেশ করে। এদেরকে স্মল এস দ্বারা প্রকাশ করা হয় এবং এস এর মান সবসময় কি? প্লাস মাইনাস হাফ, হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ, হয় প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এখন কখন প্লাস হাফ আর কখন মাইনাস হাফ? এস এর মান ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস হাফ, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস হাফ। তো এইটা নিয়ে আবার অনেক টিচার কেউ পড়াবে ক্লকওয়াইজ প্লাস হাফ,
এন্টি ক্লকওয়াইজ মাইনাস হাফ। তো এটা নিয়ে অনেক কন্ট্রাডিকশন আছে, এটা নিয়ে তোমাদের বইতেও দেখবা যে এক একটা বইতে এক এক রকম লেখা, যে যেটা বলে ওইটা রাইট, হ্যাঁ, যে যেটা বলে ওইটা রাইট, সমস্যা নাই। তো ইন জেনারেল নর্মালি আমরা যখন কোনো একটা ইলেকট্রন দেই, প্রথমে হুন্ডের নীতি অনুসারে প্রথমে এভাবে দেই, তারপর উল্টা দিকে দেই। তো প্রথমগুলোকে আমরা প্লাস হাফ ধরি, সেই অনুসারে আমরা এন্টি ক্লকওয়াইজ থেকে প্লাস হাফ ধরতেছি, আর ক্লকওয়াইজ যেগুলো সেগুলোর আমরা মাইনাস হাফ ধরতেছি, হ্যাঁ। বাট উল্টায় দিলেও সমস্যা নেই, এক এক টিচার একভাবে পড়াবে। তো নর্মালি বেশিরভাগ বইতে এইভাবেই ধরছে, তো আমি এভাবেই বলে দিলাম। তাহলে ক্লকওয়াইজ হলে এস এর মান হলো মাইনাস হাফ, এবং এন্টি ক্লকওয়াইজ হলে এস এর মান কি হবে স্যার? প্লাস হাফ। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, ওকে। মোটামুটি আমাদের 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলা শেষ। এখন শুধু পড়লেই হবে না, আমি টপিকটা খুব ভালো বুঝি, কিন্তু স্যার আপনি তো বুঝাইতেছেন, আমি আপনার পড়া বুঝতেছি, আমি তো ক্লাসে লেকচারগুলো বুঝি, কিন্তু স্যার পরীক্ষায় তো আমি পারি না, পরীক্ষা আমি লিখতে পারি না। তো শুধু টপিক বুঝলেই হবে না, কনসেপ্ট বুঝলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওইখান থেকে কিরকম সৃজনশীল আপনাকে ফেস করতে হয়, সেই রকম সৃজনশীল প্রশ্ন আপনাকে প্র্যাকটিস করতে হবে। নাইলে আপনি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেখবেন করতে পারতেছেন না। ঠিকই পারেন, কোয়ান্টাম সংখ্যা আপনি পারেন, সৃজনশীল লিখতে পারতেছেন না। এই কারণে আপনাকে সাথে সাথে প্র্যাকটিসটা করতে হবে। সবচেয়ে বড় কথা, কেমিস্ট্রিতে আপনাকে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম প্যারালালি ভালোভাবে পারতে হবে, প্যারালালি দুইটার বস হইতে হবে। থিওরি খুব ভালো পারি, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি না, হবে না। ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ভালো সলভ করতে পারি, থিওরি ক্লিয়ার না, কনসেপ্ট ক্লিয়ার না, তাও হবে না। দুইটাই সমানভাবে পারদর্শী হইতে হবে। ঠিক আছে, আমি যখন পড়াই দুইটাতেই সমানভাবে জোর দিই, হ্যাঁ, কেননা দুইটাই আমার দরকার কেমিস্ট্রি বস হইতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে, কোথাও চান্স পাইতে গেলে। এবার আসেন কিরকম প্রশ্ন আসে আমি আপনাকে একটু দেখাই দিই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা দেখাই দিই। আচ্ছা, ওকে, প্রথমটা এটা হলো এক্স অক্ষ, এটা আমি ওয়াই অক্ষ, এটা দাঁড়াও, এটা পি, পরেরটা কিউ, পরেরটা আর, পরেরটা এস, হ্যাঁ। আচ্ছা, এই প্রথম শক্তি স্তরটা পি, তারপরটা আমি কিউ, তারপরটা আর, আর তারপরটা আমি এস দিলাম, হ্যাঁ, আমি চিহ্নিত করলাম। তো ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটার আমি আপনাকে প্রশ্ন দিলাম, গতে বোর্ড পরীক্ষা এরকমই বা কলেজের পরীক্ষা এরকম প্রশ্ন ফেস করবেন, আর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা আর শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আরো অনেকভাবে আসতে পারে, হ্যাঁ, এন এল এম এস এর মাধ্যমে নির্ণয় করো, হ্যাঁ, অরবিটাল সংখ্যা এল এর মান নির্ণয় পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা বের করো। আমি আপনাদেরকে সৃজনশীল প্র্যাকটিস করাবো, যেখানে ওইখানে বিভিন্ন ক্যাটাগরি দেখাবো, যে অ্যান্সার একটাই, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। এখন ফোকাস দিতেছি, আমাকে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে পরীক্ষায়, মেইন কাজ এইটাই, মেইন কাজ আমাকে অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলবে। এইটা কিভাবে করব একটু দেখেন, আমি কি কোনটা বের করতেছি? আর, আর মানে কত নম্বর শক্তি স্তর? একটু খেয়াল করেন, আপনাকে চাইছে কি অরবিটাল সংখ্যা নির্ণয় করো। অরবিটাল সংখ্যা নির্দেশ করে কে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তার মানে এম বের করতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, আপনাকে অরবিটাল সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে এম পর্যন্ত বের করবেন, আর যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আপনি এস পর্যন্ত বের করবেন, এটা যেন মাথায় থাকে। তো অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলছে মানে এম বের করতে হবে। এম বের করতে গেলে আমার কারে লাগবে? কার উপর নির্ভরশীল? এল। আর এল কার উপর? এন এর উপর। তাহলে এন এর মানটা আগে লিখি। আর মানে কত নম্বর শক্তি স্তর? 1 2 3। তাহলে এন এর মান কত? এন এর মান 3। এবার আসেন এন এর মান কত? এন এর মান 3। এবার আসেন এল এর মান। আমি জানি এল এর মান কত? 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে 3 এর থেকে 1 কম হবে, 3 - 1 মানে 2, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এল এর মান হবে 0 1
2, এল এর মান কত হবে 0 1 2। এবার আসেন এম এর মান তাহলে কি হবে, আমরা জানি এম এর মান বের করার সূত্র কি, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, তাই না? ইয়েস। তাইলে এল এর মান যখন 0, এম এর মান কত হবে 0। এল এর মান যখন 1, এম এর মান কত হবে 0 প্লাস মাইনাস 1, তাহলে -1 0 প্লাস 1। এল এর মান যখন 2, তখন কি হবে -2 -1 0 প্লাস 1 প্লাস 2। তাইলে আপনারা একটু খেয়াল করেন, আমি জাস্ট একটা ফর্মাল ইনফর্মাল ভাবে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো একটু দেখেন, আমি জাস্ট আপনাকে বুঝাইতেছি কিভাবে প্রশ্ন আসবে। তাইলে আর শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল আছে? অরবিটাল সংখ্যা মানে কি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে মোট অরবিটাল সংখ্যা 9টা। অ্যান্সার এখানেই শেষ। আমাকে যদি অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলে, আমার অ্যান্সার এখানেই শেষ। এবার একটু সুন্দর করবেন, এই একটা উপশক্তি স্তর আলাদা, এই একটা আলাদা, এই একটা আলাদা, এর মধ্যে আবার কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। এর মধ্যে কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। জাস্ট সুন্দর করলেন। আর যদি অরবিটাল সংখ্যা নির্দেশ করতে বলে, অ্যান্সার এখানেই শেষ। আর ইলেকট্রন সংখ্যা বের করতে বললে আপনাকে আমি কি বলছি, এস ও বের করতে হবে। কি বের করতে হবে? এস। আর এস বের করা আরো সোজা। এস বের করা কি স্যার? এস বের করা স্যার আরো সোজা। কিভাবে এস বের করা আরো সোজা? কারণ হইল আমি আপনাকে একটুকে বলে আসছি, এস এর মান সর্বদা প্লাস মাইনাস হাফ। মনে রাখবেন প্রতিটি অরবিটে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে স্যার? 2টা। হ্যাঁ, যেমন এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে? 2টা। এখন আপনারা বলতে পারেন স্যার পি তে তো 6টা ইলেকট্রন থাকে, ডি তে তো স্যার 10টা ইলেকট্রন থাকে, এফ অরবিটালে তো স্যার 14টা ইলেকট্রন থাকে, ছোটবেলায় টিচাররা পড়াইছিল। তাহলে কি ভুল পড়াইছিল? না। কিন্তু পি এর কিন্তু আবার 3টা উপশক্তি স্তর, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই হলো সেই 2 2 2 6। ডি এর কিন্তু আবার 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে দেখেন 2 2 2 2 2, এই সেই 5 দুগুণা 10। বাট একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, কম থাকতে পারে, এর বেশি থাকা সম্ভব না। তাহলে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এমসিকিউতে বহুবার আসছে, প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে যে কয়টা অরবিটাল আছে? 9টা। তাহলে প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন থাকবে? একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রত্যেকটাতে 2টা করে, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। হ্যাঁ, এইভাবে করে চলবেই। তাহলে টোটাল 9 দুগুণা কয়টা ইলেকট্রন হবে? টোটাল 18টা ইলেকট্রন হবে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 18টা। যেহেতু 9টা অরবিটাল আছে, প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে 9 দুগুণা কয়টা ইলেকট্রন হবে? 18টা। এই হলো আপনার 3 এ 3। হ্যাঁ, এইটা আপনার গতে আসবে। কিসে আসবে স্যার? গতে আসবে। এবার আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ছোট্ট করে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। আপনারা এই এস অরবিটালের জন্য এইটা আপনাদের হোমওয়ার্ক। এস অরবিটালে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং অরবিটাল থাকতে পারে, অর্থাৎ এস শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবেন। আপনারা অ্যান্সারটা আমাকে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, যেখান থেকে আপনি ভিডিওটা দেখবেন, কমেন্টে অ্যান্সারটা বলবেন যে এই এস এর জন্য এস শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা এবং মোট ইলেকট্রন সংখ্যা কয়টা। হ্যাঁ, আপনারা এই অ্যান্সারটা অবশ্যই 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 আমাকে কাইন্ডলি আপনারা একটু বলবেন। হ্যাঁ, কাইন্ডলি একটু সবাই কমেন্টে জানাবেন। আর প্র্যাকটিসের বিকল্প কোনো কথা নাই স্যার, প্র্যাকটিস লাগবেই, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। তো আশা করি 4টা কোয়ান্টাম সংখ্যা আপনারা খুব সুন্দর মতো বুঝছেন। কোয়ান্টাম সংখ্যা নিয়ে ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবে না, এবং আপনারা যদি হোমওয়ার্কটা করেন আরো আপনাদের কাছে ইজি হয়ে যাবে, আপনাদের কাছে আরো সোজা হয়ে যাবে বিষয়টা। এবং আমি যে ক্লাসটা নিলাম এরপরে আমার পড়ানোর মাঝখানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো প্রকার জিজ্ঞাসা থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমার মডারেটর অবশ্যই কালেক্ট করে আমাকে দিবে, আমি আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো কেউ
দেরি না করে সুন্দর মতো ক্লাসটা করেন, সুন্দর মতো আমাকে অ্যান্সারটা দিয়ে দেন। সবাই ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।